দেখুন যে শব্দ প্রকরণ বলতে আমরা এখানে বুঝি যে মন্দিরগুলো একটা কোনো সকল ধর্মীয় মন্দির এখন সময়ের ব্যক্ত করবে শুধুমাত্র হিন্দু ধর্মে ধর্মীয় উপাসনালয় দিতে পারা হয়, হিন্দু ধর্মে ধর্মীয় উপাসনালয় যেগুলো হয় মন্দির আগে একটা কোনো সকল মন্দির করা হতো আচ্ছা, আজকে আমাদের ও ঠিক আছে, তোমরা তোমাদের মতামতগুলো দিতে পেরেছো, এটা একটা ভালো উদ্যোগ। কেননা তোমাদের ভেতর অনেক কথাই থাকতে পারে, আর সব কথা আসলে ইমপ্লিমেন্টেশন করাটা মুশকিল। আচ্ছা, একটু তোমরা শুনবা। বাংলাদেশের সংবিধানের 153টি অনুচ্ছেদ আছে। 153টি অনুচ্ছেদ তোমার জানা লাগবে না। কোন কোন অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, তোমরা সেই অনুচ্ছেদগুলো সম্পর্কে পড়বা। তো তাকাই দেখো, ইতোমধ্যে বুঝতে পারছো, তোমরা অনেক কথাই শুনছো। যেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, এই সংবিধানের দেখো 1 নং অনুচ্ছেদে কি বলা আছে, এখান থেকে মূলত শুরু। মানে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র সম্পর্কে বলা আছে যে বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র। এটা শব্দটি হবে এটা এরকম: বাংলাদেশ হচ্ছে একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। তাহলে দেখো 1 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের একটা পরিচিতি দেওয়া আছে। না, এগুলো লিখবা না, এগুলো লিখতে গেলে তোমার ক্লাস শেষ হবে না, এগুলো শুধু শুনবা। আর এই ভিডিওটা যেহেতু রেকর্ড থাকবে, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিবা। আর তোমরা কেন বুঝতেছো না, আমি তোমাদের চেয়ে বেশি তোমাদের প্রতি আন্তরিক। যে তোমরা যেটা নিয়ে টেনশন করো সেটা তোমাদের কমিয়ে দিচ্ছে। এগুলো পরীক্ষায় ডিটেল আসবে না, আজ পর্যন্ত কোনো পরীক্ষা আসেনি। কি আসবে সেটা তোমাদের বলে দিচ্ছি, যেগুলো আসবে সেগুলো অলরেডি আমি প্রথমে লিখাইছি। রিয়া, বুঝতে পারছো কথাগুলো? যেগুলো তোমাদের পরীক্ষা আসবে সেগুলো প্রথমে অলরেডি লিখাই দিচ্ছি। তাহলে এই 1 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে দেখো, যা বলা আছে আমি তো পড়েছি। এখন এখান থেকে তোমার পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে, যে সাংবিধানিকভাবে বাংলাদেশের নাম কি? তাহলে উত্তরটি হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা হচ্ছে একটা প্রশ্ন। কিংবা বাংলাদেশের নাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা আমাদের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? উত্তর হচ্ছে 1 নং অনুচ্ছেদে বলা আছে। এই দুটো প্রশ্ন তুমি জেনে রাখো। তারপরে প্রশ্নটি হলো যে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা সম্পর্কে বলা আছে কত নং অনুচ্ছেদে? 2 নং অনুচ্ছেদে। মানে আমাদের রাষ্ট্রীয় সীমানা, আমাদের সাথে মিয়ানমারের সীমানা আছে, আমাদের সাথে ইন্ডিয়ার সীমানা আছে। তো সেই সীমানাগুলো আমরা বই পুস্তকে জেনে থাকি। তো এই কথাটা কে বলছে? এটা সংবিধান বলছে। সংবিধানই বলা আছে যে আমাদের সাথে সীমানা কোন কোন দেশের রয়েছে, সেটা সেই সীমানা সম্পর্কে বলা আছে। তারপরে 2 এর ক অনুচ্ছেদে বলা আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তাহলে সরাসরি প্রশ্নটি আসতে পারে যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি? উত্তর আছে ইসলাম। এখানে শেষ নয়, তারপরে বাক্যটি আছে, তবে অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সম অধিকার নিশ্চিত করবে। তাহলে এই কথাটা হুবহু আসতে পারে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সম অধিকার নিশ্চিত করবে। এই কথাটি সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? উত্তর আছে 2 এর ক অনুচ্ছেদে বলা আছে। আবার হতে পারে 2 এর ক অনুচ্ছেদের বিষয়বস্তু কি? বুঝার চেষ্টা করো, হুবহু যে এই ভাষায় আসবে তা না। 2 এর ক অনুচ্ছেদের বিষয়বস্তু কি? তাহলে 2 এর ক অনুচ্ছেদের বিষয়বস্তু আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম সম্পর্কে বলা আছে। তারপরে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা, এটা সম্পর্কে বলা আছে সংবিধানের 3 নং অনুচ্ছেদে। এভাবে প্রশ্ন আসতে পারে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা সম্পর্কে বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 3 নং অনুচ্ছেদে। তারপরে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা কি? বাংলা। এটা কত নং অনুচ্ছেদে বলা আছে? 3 নং অনুচ্ছেদে বলা আছে। তারপরে আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক সম্পর্কে বলা আছে সংবিধানের 4 নং অনুচ্ছেদে। তাহলে পরীক্ষায় প্রশ্নটি দিতে পারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এ সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? 4 নং অনুচ্ছেদে বলা আছে। বা 4 নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি? জাতীয় সঙ্গীত ক, খ জাতীয় পতাকা, গ জাতীয় প্রতীক। এবার ঘতে কি থাকবে? ক, খ, গ, কিংবা উপরের, বলো উপরের সবগুলোই। উপরের সবগুলো। বুঝছো কত কথাটা? নাসরিন নাসরিন ইসলাম, বুঝছো কথাটা? তিশা বুঝছো কথাটা? তাহলে প্রশ্নটি হবে যে প্রজাতন্ত্রের 4 নং অনুচ্ছেদে কি বলা আছে? সুমি বোঝার চেষ্টা করো। কথা বলা আছে, একে কতে দিয়ে আছে জাতীয় সঙ্গীত, খতে পতাকা, গতে প্রতীক, আর ঘতে কি থাকবে? উপরের সবগুলো। উপরের সবগুলো। এভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে। এখন সব অনুচ্ছেদে তোমাদের ইম্পর্টেন্ট না,
যেগুলো ইম্পর্টেন্ট অনুচ্ছেদ সেগুলো তোমাদেরকে আমি মার্ক করে দিচ্ছি, এগুলো একটু বোঝার চেষ্টা করবা। আর বাবা এখান থেকে প্রশ্ন তোমার আসবে একটা, যদি প্রশ্ন আসে তো একটা আসবে, না আসলে না আসবে, না আসলে না আসবে, তুমি এত টেনশন করতেছো কেন? এবার দেখো, জাতির পিতার প্রতিকৃতি, অর্থাৎ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রতিকৃতি অর্থাৎ তার ছবি। জাতীয় প্রতীক বলা কেনা, জাতীয় প্রতীক বলা কেনা, জাতীয় প্রতীক হচ্ছে ভাসমান শাপলা, উভয় পাশে দুটি ধানের শীষ, তার উপরে মাঝখানে তিনটা পাট পাতা, আর তার দুই দিকে দুইটা করে তারকা, এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। হ্যাঁ, আর জাতীয় প্রতীক বলাকা না, এটা হচ্ছে আমাদের বিমান বাংলাদেশের প্রতীক হচ্ছে বলাকা, আকাশে শান্তির যেটা বিমান বাংলাদেশ প্রতীক। জাতির পিতার প্রতিকৃতি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবি প্রতিকৃত, এটা বিভিন্ন সরকারি দপ্তরে টাঙানো, মানে টাঙানোর কথা বলা আছে যা 4 অনুচ্ছেদে। একবার বিশেষ পরীক্ষার প্রশ্নটি আসছিল যে বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, শেরে বাংলা নগর। তো বুঝতে পারছো এই যে প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা, তাহলে আমাদের রাজধানী যে ঢাকা, এই যে ঢাকা, এটা কি কোনো আবেগের, মানে কোনো আবেগ, মানে আবেগময় কারণে ঢাকাকে আমরা রাজধানী করেছি, নাকি সংবিধানে বলা আছে? সংবিধানে বলা আছে। তাহলে প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। তাহলে যদি পরীক্ষার প্রশ্নটি হয় যে ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা কোন ধরনের স্বীকৃতি? ঢাকাকে যে বাংলাদেশের রাজধানীর মর্যাদা দেওয়া হয়েছে, এটা কোন জাতীয় মর্যাদা বলো? সাংবিধানিক মর্যাদা। কি রিয়া, বুঝতে পারছো কথা? রিয়া বুঝছো যে ঢাকা যে বাংলাদেশের রাজধানী, এটা কোন জাতীয় স্বীকৃতি ঢাকাকে দেওয়া হয়েছে? সাংবিধানিক স্বীকৃতি, মানে সাংবিধানিক মর্যাদা। এরপরে এই যে অনুচ্ছেদ 6 বলা আছে, কি বলা আছে? বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি আর নাগরিক হিসাবে বাংলাদেশী। এটা তোমার প্রশ্ন আকারে আসতে পারে। বাংলাদেশের জনগণ জাতি হিসাবে কি? উত্তর কি হবে? জাতি হিসাবে কি? বাঙালি। আর নাগরিক হিসাবে কি? বাংলাদেশী। অর্থাৎ যখন আমরা বিদেশে যাব, তখন বিদেশিরা আমাদেরকে কোন দেশের নাগরিক হিসাবে জানবে? বাংলাদেশের নাগরিক হিসাবে জানবে। আমাদের পাসপোর্টে কি লেখা থাকবে? আমাদের ন্যাশনালিটি কি লেখা থাকবে? বাঙালি লেখা থাকবে না, কি লেখা থাকবে পাসপোর্টে? বাংলাদেশী। আর আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায়। তাহলে যারা বাংলা ভাষায় কথা বলে তারা কোন জাতির মানুষ? ফরাসি জাতির মানুষ, ইংরেজ জাতির মানুষ, কি জাতির মানুষ তারা? বাঙালি জাতির মানুষ। তাহলে আমরা জাতি হিসাবে কি? জাতি হিসাবে বাঙালি। আর আমরা নাগরিক হিসাবে কি? বাংলাদেশী। নাগরিক হিসাবে বাংলাদেশী, জাতি হিসাবে বাঙালি। এভাবে তোমাদের যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে আমি মার্ক করে দিচ্ছি দ্রুত। এরপরে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, বিশেষ করে এই যে 4টি 9 থেকে 12 পর্যন্ত, এই 4টি তথ্য তোমাদের মনে রাখতেই হইবে। এটা একেবারেই কোনো ব্যাখ্যা নেই। যে সংবিধানের 9 অনুচ্ছেদের কি বিষয়বস্তু? জাতীয়তাবাদ। 10-এ কি? সমাজতন্ত্র, শোষণ মুক্তি। 11-তে কি? গণতন্ত্র, মানবাধিকার। 12-তে কি? ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা। হুবহু পরীক্ষা এভাবে প্রশ্নটি আসবে। ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 12 নং অনুচ্ছেদে। গণতন্ত্র মানবাধিকার সম্পর্কে বলা আছে 11 নং অনুচ্ছেদে। সমাজতন্ত্র শোষণ মুক্তি সম্পর্কে বলা আছে 10 নং অনুচ্ছেদে। জাতীয়তাবাদ সম্পর্কে বলা আছে 9 নং অনুচ্ছেদে। আর 8 নং অনুচ্ছেদে বলা আছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সহ এই সকল মূলনীতি হতে উদ্ভূত সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গণ্য। তার মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি মূলত 4টি, তবে ওই মূলনীতির সাথে যে কথাগুলো সম্পৃক্ত সবগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অর্থাৎ মূলনীতি মানে হচ্ছে রাষ্ট্র কোন নীতিকে মেনে চলবে, কোন নীতির উপর ভিত্তি করে রাষ্ট্র চলবে। তাহলে 4টা নীতির উপর ভিত্তি করে রাষ্ট্র চলবে, একটা জাতীয়তাবাদ, একটা সমাজতন্ত্র, একটা গণতন্ত্র এবং একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে কি? যে এদেশের অধিকাংশ মানুষের ধর্ম হচ্ছে ইসলাম অর্থাৎ মুসলমান, কিন্তু মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ এখানে বাস করে। তাই মুসলমানদের ধর্ম ইসলাম, এটা হচ্ছে রাষ্ট্রধর্ম, তবে অন্যান্য ধর্মের মানুষও রাষ্ট্রের কাছে সমান অধিকার ভোগ করবে। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আর গণতন্ত্র হচ্ছে এদেশের সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত হবে, রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত হবে, অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস। এই ব্যবস্থাকে বলে গণতন্ত্র। আচ্ছা, এরপরে তোমাদের যে তথ্যটি মনে রাখবা, এই যে তথ্যটি মনে রাখবা যে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 17-তে, আর জনস্বাস্থ্য এবং নৈতিকতা সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 18-তে। তারপরে হচ্ছে অনুচ্ছেদ 19-এ বলা আছে, 19-এ বলা আছে সেটা হচ্ছে যে সুযোগের সমতা। অনুচ্ছেদ 19-এ বলা আছে সুযোগের সমতা। তাহলে অনুচ্ছেদ 19-এ কি বলা আছে? সুযোগের সমতা। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে আমি দাগিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাদেরকে
এরপরে এই তথ্যটি মনে রাখবা যে অনুচ্ছেদ 19, আচ্ছা এটা তো আমি আগে দাগাই দিছি, অনুচ্ছেদ 19 আমি আগে দাগাই দিচ্ছি। এই যে সুযোগের সমতা, এটা দাগাই দিচ্ছি। এরপরে তোমাদের এই অনুচ্ছেদটি পড়বা, অনুচ্ছেদ 21, নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে বলা আছে সংবিধান অনুচ্ছেদ 21-এ। আমি দ্রুত দাগাই দিচ্ছি, একটু এগুলো আরো অনেক কথা আছে। তারপরে তোমার এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে 27 নং অনুচ্ছেদ। 27 নং অনুচ্ছেদটা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। কত নং অনুচ্ছেদে বলা আছে? 27 নং অনুচ্ছেদ। সংবিধান এটা মুখস্থ করতে হবে, এটা তোমার বোঝানোর কিছু নেই, সব তথ্য তো তোমাকে বোঝাতে পারবো না। আচ্ছা, এরপরে আছে এই অনুচ্ছেদটা পড়বা যে 36 নং অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা। তারপরে 41 নং অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা যেটা 41 নং অনুচ্ছেদ, ধর্মীয় স্বাধীনতা। আচ্ছা, এরপরে আসো, আমি দ্রুত দাগাই দিচ্ছি, এটা তোমাদের দ্রুত শেষ করতে হবে, সবগুলো গুরুত্বপূর্ণ না। এই তথ্যটা গুরুত্বপূর্ণ, ক্ষমা প্রদর্শনের অধিকার, রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের অধিকার, এটা 49 নং অনুচ্ছেদ। এগুলো তোমরা একটু পড়বে, বিষয়বস্তুগুলো কি কি। তারপরে রাষ্ট্রপতিকে অভিশংসন মানে রাষ্ট্রপতিকে সরানো বা হটানো, বা রাষ্ট্রপতিকে মূল ক্ষমতা থেকে তাকে কি করা, তাকে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে 52 এবং এই যে এটা 52 এবং 53, এই দুটো অনুচ্ছেদ তোমরা একটু পড়বা। 49 রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার, মানে ক্ষমা প্রদর্শন কিভাবে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে এটা বলা আছে। হ্যাঁ, তো এরকম হচ্ছে কেন? আচ্ছা, এরপরে এরপরে যেটা, এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, 64 নং অনুচ্ছেদ অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। তাহলে রাষ্ট্রের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে সংবিধানের 64 নং অনুচ্ছেদে, এই তথ্যটা মনে রাখবা। আচ্ছা, এরপরে এরপরে তোমার যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা সম্পর্কে বলা আছে 93 নং অনুচ্ছেদে, রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। এরপরে হচ্ছে 94 নং অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, পরীক্ষায় দিতে পারে 94 নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি, তাহলে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে বলা আছে। আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে 118 নং অনুচ্ছেদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। 118 নং অনুচ্ছেদে বলা আছে যে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে, 118-তে। সবগুলো গুরুত্বপূর্ণ না। এরপরে সরকারি কর্ম কমিশনটা তোমাকে একটু জানতে হবে। এই জাহিদ, এটা এরকম করে ইয়ে করছিস কেন, দেখো তো এটা। জাহিদ, এটা একটু দেখো তো পারো কিনা। এই যে 137-এ বলা আছে সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে, এটা 137-এ বলা আছে। এটা বারবার উঠে নামা করতেছে, আগে তো ছিল না। আচ্ছা, এরপরে তথ্যটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। এইটা খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন কত নং অনুচ্ছেদে? 141 নং অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা। আচ্ছা, এরপরে আমি মোটামুটি তফসিল, এই তফসিলের কয়েকটা তথ্য তোমরা পড়বা। এই 3টা তফসিল খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু পড়বা। আমি দাগিয়ে দিচ্ছি পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। এখানে পঞ্চম তফসিলে বলা আছে 71 সালের 7ই মার্চের ভাষণ, আর ষষ্ঠ তফসিলে বলা আছে 71 সালের 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা,
সপ্তম তফসিলে 71 সালে 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের যে ঘোষণাপত্র সেটা সপ্তম তফসিলে বলা আছে। আমি মার্ক করে দিলাম, তোমরা একটু রিডিং পড়বা, পরীক্ষায় দিতে পারে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কততম তফসিলে সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে 5ম তফসিলে। তারপরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা 6ষ্ঠ তফসিলে। তারপরে যেটা স্বাধীনতার ঘোষণাপত্র সেটা হচ্ছে 7ম তফসিলে। মোট 7টা তফসিল আছে, সেখানে এটা উল্লেখ করা আছে। সর্বশেষ সংবিধানে যেটা সংশোধনী, সেই সংশোধনীর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে 4র্থ সংশোধনীটা গুরুত্বপূর্ণ, 5ম সংশোধনীটা গুরুত্বপূর্ণ। তোমাদের 18 গ্রেড থেকে, এগুলো সাধারণত 11 গ্রেড, 12 গ্রেড, 13 গ্রেড এই জাতীয় পরীক্ষায় এগুলো প্রশ্ন দিতে পারে। এর পরের লেভেলে খুব বেশি এগুলো পরীক্ষা আসে না, কাজে তোমাদেরকে একটু সমন্বয় করা তো মুশকিল। এরপরে এরপরে হচ্ছে যেটা পঞ্চদশ সংশোধনী, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে পঞ্চদশ সংশোধনী, এটা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চদশ সংশোধনী সম্পর্কে এখানে যে কথাগুলো বলা আছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়েছে, নারীদের জন্য 50টি আসন সংরক্ষণ করা হয়েছে, জাতির পিতার স্বীকৃতির কথা বলা আছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত, এটা কত নং সংশোধনীতে বলা আছে? এটা পঞ্চদশ সংশোধনী, মানে হচ্ছে 15তম সংশোধনীতে এটা বলা আছে। আচ্ছা, এরপরে হলো সপ্তদশ সংশোধনী, মানে 17তম সংশোধনী। এখানে যেটা মহিলাদের জন্য সংরক্ষিত আসন 50টি, এটা 25 বছরের জন্য বলা আছে এবং এটি 2044 সাল পর্যন্ত এটা বলবৎ থাকবে। আচ্ছা, সপ্তম তফসিলটা আমি বলছি। সপ্তম তফসিলটা হচ্ছে যে 1971 সালে 10ই এপ্রিল যে মুজিবনগর সরকারের যে গঠিত হয়েছিল, ওই দিনকেই 1971 সালে 26শে মার্চের স্বাধীনতার ঘোষণাপত্রটা কি হয়েছিল, ওইটা জারি করা হয়েছিল। আচ্ছা, এ হচ্ছে মোটামুটি সংবিধানের সম্পর্কে তথ্য। বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারি, এখান থেকে অনেকগুলো তথ্য রয়েছে, তার মধ্যে তোমাদের সবগুলো তথ্য পড়তে গেলে হবে না, এগুলো চেঞ্জ হতে পারে। এগুলো তোমাদের সবসময় কি হবে, এগুলো চেঞ্জ হবে। এই মুহূর্তে যেটা আমরা বলতে পারি, যেটা বাংলাদেশের দারিদ্র্যের হার হচ্ছে 18.7%, তারপরে হচ্ছে চরম দারিদ্র্যের হার 5.6%। এগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। এরপরে বাংলাদেশের অবস্থান, এই অংশটুকু তোমাকে পড়তে হবে যে বাংলাদেশের অবস্থান জনসংখ্যায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কততম, তৃতীয়, মুসলিম বিশ্বে 4র্থ, এশিয়ায় 5ম এবং বিশ্বে 8ম। এগুলো মুখস্থ করে ফেলতে হবে, এগুলো তোমাকে বোঝানোর কিছু নেই। আচ্ছা, যেগুলো আমার খুবই যেগুলো আলোচনার কথা যেগুলো, তারপর এই যে জনসংখ্যা আয়তনে ক্ষুদ্রতম, এগুলো ব্যাপক তথ্য রয়েছে, এগুলো তোমাকে পড়তে হবে। যেমন যদি আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি, উত্তর হবে বরিশাল। আবার জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি, উত্তর হবে ঢাকা। এই দেখো তো, এটা খুব ডিস্টার্ব করছে, আগে তো ছিল না, ওইভাবে এটা সমাধান হবে না, সরে যাচ্ছে, এই যে লম্বালম্বি ছিল। ওটা সরে যাচ্ছে বারবার, আগে লম্বা করেছিল, ওটা হবে না। এটা কি ডিস্টার্ব নাকি? এটা কোন জায়গায় তো করে না। হ্যাঁ, তাই? আচ্ছা, জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি, এটা হচ্ছে বরিশাল। আর জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি, এটা হচ্ছে ঢাকা। জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি, বান্দরবান। বৃহত্তম জেলা কোনটি, সেটা হচ্ছে ঢাকা। এভাবে তোমাকে আমি মার্ক করে দিচ্ছি, এগুলো তোমাকে পড়তে হবে। এটা, এই তথ্যগুলো তো আসলে বাদ দেওয়া যাবে না, যে কোনটা আসবে আর কোনটি আসবে এটা তো বলা যাবে না। আবার জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি, এটা থানচি। কোন জেলা, বান্দরবান। আর বৃহত্তম উপজেলা কোনটি, গাজীপুর সদর, গাজীপুর। এরপরে তোমাকে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই তথ্য 3টা গুরুত্বপূর্ণ। একই সাথে আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ, আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি, ময়মনসিংহ। বৃহত্তম বিভাগ কোনটি, সেটা হচ্ছে চট্টগ্রাম। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, আর বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি। আচ্ছা, মোটামুটি এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না। তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, পরীক্ষা এগুলোর মধ্যে প্রশ্ন আসবে।
এরপরে আসো উপজাতি সম্পর্কে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না এই অংশটুকু, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখান থেকে আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি যে এই তথ্যটি মনে রাখবা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি বিরিসিরি, এটা নেত্রকোনায় অবস্থিত। এই তথ্যটি তোমরা মনে রাখবা। আর একটা তথ্য তোমাদেরকে আমি গুরুত্ব দিয়ে পড়তে বলছি, আর আরেকটি তথ্য তুমি মনে রাখবে এইটা, মণিপুরী ললিতকলা একাডেমি কোথায় অবস্থিত? মৌলভীবাজারে। আর রাখাইন সাংস্কৃতিক একাডেমি ইনস্টিটিউট, এটা অবস্থিত কক্সবাজারে। আচ্ছা, এটা খুব বেশি দরকার নেই। বিশিষ্ট ব্যক্তিত্ব, আচ্ছা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, এটা এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি তথ্য মনে রাখবা যে এই অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের নামকরণ করে কে? রেহানা। আর এটার ভূমিকা লেখে শেখ হাসিনা। এই দুটা তথ্য মনে রাখবা। আর বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর যে প্রকাশক, এটার প্রকাশক হচ্ছে মহিউদ্দিন আহমেদ, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। মোটামুটি এই তিনটা তথ্য তোমাকে মনে রাখতে হবে। আর অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এটা ৬৬ সাল থেকে ৬৯ সাল পর্যন্ত ঘটনা উল্লেখ আছে। আর এটা রচনাকাল আছে ২০১২ সালে। তারিখ গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এরপরে হচ্ছে এই বইটির ইংরেজি অনুবাদক, অসমাপ্ত আত্মজীবনের ইংরেজি অনুবাদক হচ্ছে ডক্টর ফখরুল আলম। আর এর ইংরেজি নাম হচ্ছে দ্য আনফিনিশড মেমোরিজ। অসমাপ্ত আত্মজীবনী ইংরেজি হচ্ছে দ্য আনফিনিশড মেমোরিজ। এটা সংক্ষিপ্ত করা খুবই মুশকিল, বোঝো না বিষয়টা, তারপর তো আমি চেষ্টা করতেছি। আর অসমাপ্ত আত্মজীবনীতে ভিত্তি করে, অসমাপ্ত আত্মজীবনীকে ভিত্তি করে সে চিরঞ্জীব মুজিব হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম, এটা মনে রাখবা। আচ্ছা, রাষ্ট্রীয় ক্ষমতার প্রধানমন্ত্রীটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো তোমরা একটু পড়ে রাখবা, আসতে পারে পরীক্ষায়। এত তথ্য তো আসলে মনে রাখা মুশকিল, অনেক তথ্য রয়েছে, এগুলো সবই পড়তে হবে। আমি যদি তোমাকে সংক্ষেপে বলি, এগুলো সবই পড়তে হবে, এখানে কমানোর কিছু নেই। হ্যাঁ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, এখানে একটা জিনিস পড়তে পারো যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের, এই যে জয়নুল আবেদিন জাহিদ খুব ডিস্টার্ব করতেছে, মনপুরা ৭০, এই জয়নুল আবেদিনের একটা বিখ্যাত চিত্রকর্ম আছে মনপুরা ৭০, এটা একটু মনে রাখবা। বিখ্যাত চিত্রকর্ম আছে মনপুরা ৭০। কামরুল হাসান, এই কামরুল হাসান শিল্পী, কামরুল হাসান, এখান থেকে যে তথ্যটি তোমরা একটু পড়বা সেটা হচ্ছে তিন কন্যা। এই তিন কন্যা হচ্ছে কামরুল হাসানের একটা বিখ্যাত চিত্রকর্ম, এবং নায়র, এই তিন কন্যা এবং নায়র কামরুল হাসানের বিখ্যাত দুটি চিত্রকর্ম। আর কামরুল হাসানের আরেকটি পরিচয়, তিনি আমাদের বাংলাদেশের জাতীয় যে পতাকা, সে পতাকার বর্তমান ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আচ্ছা, এস এম সুলতান, এস এম সুলতান আমরা জানি, এস এম সুলতান শেখ মোহাম্মদ সুলতান, তার বাড়ি হচ্ছে কোথায়? নড়াইলে। দেখছো, এই যে শিশু স্বর্গ তিনি প্রতিষ্ঠা করেন, এস এম সুলতান, তার বাড়ি হচ্ছে নড়াইলে। এই দুটো তথ্য মনে রাখবা, আগে ছিল না। আচ্ছা, ফকির লালন শাহ, এগুলো গুরুত্বপূর্ণ। তার জন্ম হচ্ছে ঝিনাইদহ, এটা মতান্তরে কুষ্টিয়া। আর সর্বপ্রথম লালনের গান সংগ্রহ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর তার হচ্ছে তিনি মারা যান হচ্ছেন কুষ্টিয়ার সেউড়িয়াতে। শাহ আব্দুল করিম, শাহ আব্দুল করিমের জন্ম হচ্ছে সুনামগঞ্জে। শাহ আব্দুল করিম জন্ম হচ্ছে সুনামগঞ্জে, মনে রাখবা। তাকে বলে বাউল সম্রাট, শাহ আব্দুল করিমকে বলে বাউল সম্রাট।
আর ফকির লালনকে বলা হয় মরমী কবি। হ্যাঁ, মরমী কবি বাউল, মরমী কবি লালন শাহ, আর বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এই যে কিছু গান আছে, গাড়ি চলে না আগে কি সুন্দর দিন কাটাতে কেমনে ভুলিব আমি, এগুলো সব তার লেখা গান। আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এর মধ্যে আমি দাগাই দিচ্ছি, সেটা বাংলা একাডেমি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, খুব বেশি গুরুত্বপূর্ণ না। দুর্নীতি দমন কমিশন, এই দুর্নীতি দমন কমিশনের যে তথ্যটি তুমি পড়তে পারো, এটা প্রতিষ্ঠিত হয় 21শে নভেম্বর 2004 সালে। এতটুকু দরকার, বাকিগুলো খুব বেশি দরকার না তোমাদের চাকরির জন্য। আর এই যে এগুলো কোন কোন জায়গায় অবস্থিত, প্রাচীন বৌদ্ধ বিহার, এগুলো তোমাদেরকে কোনো বোঝানোর কিছু নেই। সোমপুর বিহার, এটা আছে নওগাঁ জেলা। কোথায়? পাহাড়পুরে অবস্থিত। কিসের নিদর্শন? বৌদ্ধ সভ্যতা। শালবন বিহার, এটা কোথাও? কুমিল্লা জেলা অবস্থিত। কিসের নিদর্শন? বৌদ্ধ বিহার। আনন্দ বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা জেলায়। এগুলো কিসের নিদর্শন? এগুলো হচ্ছে বৌদ্ধ বিহার। সীতাকোট বিহার, এটা গুরুত্বপূর্ণ, এটা দিনাজপুর জেলায় অবস্থিত। এটা হচ্ছে প্রাচীন বৌদ্ধ বিহার। এই জায়গাগুলোর নাম মনে রাখবা, এবং এবং এগুলো কি সেটা একটু ভালো করে খেয়াল করে দেখবা। এরপরে হচ্ছে তোমার যেটা আছে জগদ্দল বিহার, এটা নওগাঁ জেলায় অবস্থিত। রাজবন বিহার, এটা হচ্ছে রাঙ্গামাটি জেলায় অবস্থিত। ভাসু বিহার, এটা বগুড়া জেলায় অবস্থিত। এত ডিটেল পড়ার দরকার নেই, তোমার শুধু জায়গাটা পড়লে হবে যে এটা কোথায় অবস্থিত। আচ্ছা, বরেন্দ্র জাদুঘর আমি দাগাই দিচ্ছি। বরেন্দ্র জাদুঘর, এটা ইম্পর্টেন্ট, রাজশাহীতে অবস্থিত। প্রতিষ্ঠাকাল খুব বেশি গুরুত্ব না। তারপরে হচ্ছে মহস্তানগড় জাদুঘর, এটা বগুড়ায় অবস্থিত। জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর, এটা হচ্ছে আগারগাঁও অবস্থিত। আচ্ছা, এরপরে এই যে এই যে মুক্তিযুদ্ধ জাদুঘর, এটা আগে ছিল সেগুন বাগিচায়, এখন সেটা হচ্ছে আগারগাঁওয়ে। এটা একটু লিখে রাখো, এটা আপডেট হয়েছে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত, এটা একটু আপডেট হয়েছে। আর এই তথ্য গুরুত্বপূর্ণ যে লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত। লোক ও কারুশিল্প জাদুঘর। আচ্ছা, এরপরে ভাস্কর্য যেগুলো, এই যে নিতুন কুণ্ড, সাবাস বাংলাদেশ, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইম্পর্টেন্ট। শামীম শিকদারে যেটা যেটা সেটা হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতা, কদম ফোয়ারা। আর নিতুন কুণ্ডর আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সার্ক ফোয়ারা, এটা বিশেষ পরীক্ষা প্রশ্নটি আসছে। শামীম শিকদার হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতা, এটা হচ্ছে শামীম শিকদারের, এবং এটা টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে অবস্থিত। আচ্ছা, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্নে আমি যাচ্ছি না, আমি তোমাদেরকে একদম সংক্ষেপে করে দিচ্ছি, সংক্ষিপ্ত করে দিচ্ছি। সেটা হলো যে 18 গ্রেড থেকে। আচ্ছা, এখন তোমাদেরকে কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে একটু সলভ করে দিই, দেখি পারো কিনা দেখি। আমার ঘরে, পরে আমি কথা বলতেছি। আর আমার ঘরের পরের চাবি, আমার ঘরের চাবি পরের হাতে, গানটির রচয়িতাকে বলো। কমেন্ট করো তো দেখি পারো কিনা। সময় হয়ে গেছে। আচ্ছা, হাসন রাজা। উত্তর আছে লালন শাহ। আমি 5টা প্রশ্ন সলভ করতে দেবো তোমাদেরকে। আমার দেখা নয় সিন কে লিখেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে আছে নাটোরের দীঘাপতি আর জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত? এটা উত্তরা গণভবন। তার মানে দেখো যে এই বিষয়গুলো, বৈশাখী কোন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? বৈশাখী, এটা পার্বত্য চট্টগ্রাম। আচ্ছা, আজকে তোমাদের যে ক্লাসে মূলত তোমাদেরকে আলোচনা, যেটা সংবিধান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের লিখাইছি। সংবিধানে যে অনুচ্ছেদগুলো দাগাই দিলাম, প্লাস বাকি যেগুলো দাগাই দিলাম, মার্ক করে দিলাম, তোমরা বাসায় সেগুলো নোট করবে। এর বাইরে তোমাদের পড়ার দরকার নেই। পরীক্ষা আসলে আসুক গে, পরীক্ষা যদি আসে তুমি কি সব আনসার করতে পারবা? পারবা না। কাজে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা তোমাদের দাগিয়ে দিয়েছি। তো আজকে আমি এখনই এ পর্যন্ত রাখবো, একটু পরে আমার আরেকটা ক্লাস স্টার্ট হবে 7টার সময়।
তোমাদের জন্য শুভকামনা থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো। আসসালামু আলাইকুম।